মানে তফসিল ঘোষণা বলতে ঠিক কি বুঝি, মানে ওনারা শেষ সেকেন্ড পর্যন্ত মন্ত্রী থাকতে চান, এটা বুঝলাম। এখন শেষ সেকেন্ডটা কোনটা? সিইসি তার বক্তৃতা দেবেন কাল, শুরুরটা নাকি ওনার শেষ করার পরেরটা? মানে শুরু আর শেষের মধ্যে কিন্তু 5-7 মিনিটের একটা গ্যাপ আছে। তো শেষটা যদি ওনারা 7 মিনিট 8 মিনিট বেশি মন্ত্রী থাকতে পারেন, তো এটা উল্লেখ করে দেওয়া দরকার ছিল আসলে। এই কথাগুলো এই ঢঙে বলার কারণ হচ্ছে আমি খুবই মর্মাহত হয়েছি যা ঘটেছে, যা ঘটিয়েছেন তারা। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। পত্রিকায় রিপোর্ট আসছে সেপ্টেম্বরে এই দুই উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলেছিলেন ডক্টর ইউনূস, একদম ক্লিয়ারলি, এবং একাধিক জায়গায় এসছে, এবং আমরা কিছুটা খোঁজ খবর যেমন পাই, আমাদের কিছু পরিচিত জানাশোনা আছে, এটা ফ্যাক্ট ছিল, কিন্তু ওনারা যান নাই। এবং এখনও আজ যে পদত্যাগপত্র দিলেন, মানে খুবই দুঃখজনক। মানে আমাদের এই দুজনই, বিশেষ করে আমরা পেছনে থেকে মাহফুজ আলম কি করেছে আমি আসলে জানি না, কিন্তু আমরা সামনে যাদেরকে দেখি, জনাব আসিফ মাহমুদকে আমরা দেখেছি, উনি মুভমেন্টে খুবই সরবভাবে ছিলেন। সেই মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত মন্ত্রণালয়ে থাকতে চান, এবং থাকাটাও একটা নেগেটিভ কারণে আমি হিসাবে ইন্টারপ্রিট করতে চাই অ্যাটলিস্ট। সেটা হচ্ছে একটা খুবই জাতীয় পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হচ্ছে এই দুজনের ছেড়ে যাওয়া পদে কারা যাবেন। সরকার নতুন কাউকে নেবেন না, কারো কাছে একটা পোর্টফোলিও বাড়িয়ে দেবেন। যেন আসিফ মাহমুদের ক্যাবিনেট নিতে কেউ রাজি হচ্ছেন না, এরকম একটা নিউজ আছে। শেষ পর্যন্ত যিনি নিয়েছেন তাকে যথেষ্ট চাপ প্রয়োগ করে নেওয়া হয়েছে, কারণ তিনি বলছেন এটা যে অনিয়ম আছে, যা যা ঝামেলা আছে, এগুলো তার ঘাড়ে এসে পড়তে পারে। তার শেষ পর্যন্ত উনি রাজি হয়েছেন হয়তো। তাহলে আমরা বুঝতে পারি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার যে চেষ্টা, এগুলো তো সব পুরনো বন্দোবস্ত। আমরা পুরনো বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের আলাপ শুনি, আর নানা রকম বৈষম্য বিরোধী কথাবার্তা শুনি। সেই মানুষগুলোর এটা শেষটা, মানে বিশেষ করে আমি আসিফ মাহমুদের কথা বলছি, অসংখ্য দিকে উনি, ওনার বাবা, উনি নানা রকম সমালোচনার জন্ম দিয়েছেন। শেষটাই এসে এরকম একটা নজির স্থাপন করলেন, যেটা আমাদের আসলে ভবিষ্যতেও মনে থাকবে, এবং খুবই বাজে বাজে প্রেসিডেন্ট। ওকে, তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আমরা যতদূর দেখছি, এবং বেশ কিছু ঘটনার যে ঘটনাগুলো অনেক সমালোচনা জন্ম দিয়েছিল, সেই ঘটনাগুলো নিয়েও তিনি কিছু কথা বলেছেন, যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেগুলো বলেছেন। অনেক কথা বলা যায় না আসলে, এ ধরনের পর্যায়ে কাজ করতে গেলে অনেক জটিলতা সৃষ্টি হয়, এই বিষয়টাও উল্লেখ করেছেন। সম্পদের আয় ব্যয়ের যে হিসাব বিবরণী তিনি দিলেন, এটা তো আসলে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সবার আরো অনেক আগেই দেবার কথা ছিল, তো উনি এখানে দিলেন। আপনার কি মনে হয় যে এই হিসাব দেওয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে যে সমালোচনা আছে সেটা আসলে শেষ হয়ে যাবে? মানে আমি ধরুন বাংলাদেশে শেখ হাসিনা সহ তার লোকজন যে পরিমাণ লুটপাট করেছে, তাদের সবার অ্যাকাউন্ট যদি আপনি নেন, আপনি কি পাবেন যে ওখানে অনেক লুটপাটের কথা আছে? আমি বলছি না জনাব আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন, সরিয়ে রেখে বলছি। সুতরাং এই কাগজ দেওয়ার চর্চা, এই চর্চাটা থাকা দরকার, এটা আমি ডিবেট করছি না। এই চর্চা থাকবে, এমনকি ভুল স্টেটমেন্ট হলেও, ভুল ফ্যাব্রিকেটেড জিনিস হলেও এটা থাকবে। এটা লিস্ট একটা ব্যাপার যে আপনি কমিটমেন্ট করেছিলেন, সেটা রক্ষা করলেন। কিন্তু এই কাগজ দেখে, হিসাব বিবরণী দেখে আসলে কোনো কিছুই বোঝার কোনো উপায় নাই। বাংলাদেশ বেশ আগে থেকে, বিশেষ করে মানে বিদেশে ঘুষ লেনদেন হয় টাইপের আলাপ সবাই জানে। বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশের আমলা বিদেশেই মূলত হয়, এবং ওখানে সবকিছু অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্পদ হয়। সুতরাং এতে আসলে কিছুই প্রমাণ করে।